হাজার হিম্মত। কে আছো জওয়ান, হাও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। কেন বলে গিয়েছিলেন, ভুলিতেছে তুমি, ভুলিতেছে জল, ভুলিতেছে নদীব, ছিড়িয়াছে পাল, কেবলি বেহাল, আছে কার হিম্মত। আমরা বলছি হ্যাঁ, আজকের সময় দাঁড়িয়ে বাংলার যৌবন হিম্মত দেখিয়েছে। যারা বলেছিল 7 তারিখে ব্রিগেড আটকাবে, আটকাতে পারবে না। 7 তারিখে ব্রিগেডের মাঠে ব্রিগেড হবে, কারোর শক্তি নেই ব্রিগেডকে আটকাবে। কারণ 7 তারিখে ব্রিগেডের মাঠে ব্রিগেড সমাবেশ হবে। গোটা পশ্চিমবাংলা যারা গোটা রাজনৈতিক চিত্রকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল, তারা ভাবেনি এই পশ্চিমবাংলায় যারা ভেবেছিল গোটা পশ্চিমবাংলাটাকে শেষ করবে, তারা জানেনি পশ্চিমবাংলার যৌবনরা তৈরি হয়ে আছে। কারণ পৃথিবীর ইতিহাস বলছে যৌবনদের এই সময় চুপ করে বসে থাকার সময় নাই। কারণ এই বাংলা ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তাই আমরা বলেছি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, কারণ ব্রিগেড সমাবেশ হবে আমাদের কাছে স্পর্ধার ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ হচ্ছে ভালোবাসার ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ হচ্ছে নকল এজেন্ডার বিরুদ্ধে আসল এজেন্ডা, মানুষের রুটি রুটির এজেন্ডা, মানুষের সামনে নিয়ে আসার ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ হলো অন্ধকার থেকে আলোর পথে যাবার ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ আমাদেরকে শেখাবে যে ব্রিগেড সমাবেশ কোন গীতা পাঠের জন্য নয়। ব্রিগেড সমাবেশ একটা লড়াইয়ের মাটি, যে মাটিতে লড়াইয়ের কথা বলা হবে। পশ্চিমবাংলায় মানুষের কথা বলা হবে 7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশে। 3 নভেম্বর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই বাংলার যৌবন রাস্তায় নেমেছিল। যে বাংলার যৌবন খোলা চিঠি নিয়ে বেরিয়েছিল পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, খোলা চিঠি, যে চিঠিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। আমাদের কোন ভাড়াটে পোস্টম্যান নেই, পোস্টম্যান হয়েছিল বাংলার হাজার হাজার যৌবন। যে যৌবন গোটা পশ্চিম বাংলায় এই খোলা চিঠি দিয়েছে। কি হবে এই খোলা চিঠির উত্তরে? কি লিখবেন এই খোলা চিঠির উত্তরে? লিখবেন বেকারদের যন্ত্রণার কথা খোলা চিঠিতে লিখবেন। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কি লিখবেন? পশ্চিমবাংলায় মারা আজকে খেতে পাচ্ছে না, কি লিখবেন? পশ্চিমবাংলায় 8,320টি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কি লিখবেন এই চিঠিতে? পশ্চিমবাংলায় 21,000 মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, কি লিখবেন এই চিঠিতে? বেকাররা কফিন বন্দী হয়ে পরিযায়ী শ্রমিকের লাশ আমার মা বোনদের কাছে আসছে। আমার পরিযায়ী শ্রমিকের লাশ আসছে না, আসছে পশ্চিমবাংলার আমার মা বাবাদের প্রতিদিনের স্বপ্ন দেখার যে সাহসের ভাঙা চোরা টুকরোগুলো কফিন বন্দী হয়ে কেরালা থেকে মহারাষ্ট্র থেকে আমার রাজ্যে মা বোনদের কাছে ফিরে আসছে। তার কারণ বাংলায় কাজ নেই, বাংলায় শিল্প নেই, বাংলায় কলকারখানা নেই। তাই তো প্রতিদিন উত্তর 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর সব জায়গায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমার রাজ্যে কি লিখবেন সেই চিঠি করে? আমরা বলেছি এই চিঠির উত্তর দেওয়া হবে 7ই জানুয়ারি খোলা আকাশের আইনায় ব্রিগেডের ময়দানে, আসল ব্রিগেডের ময়দানে উত্তর খোঁজার লড়াইয়ে সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে এই লড়াই আমরা একা লড়তে পারবো না। জয় ভাই কম দিয়েছে ঠিকই, জনগণ ডাক দিয়েছে ঠিকই, কিন্তু এই লড়াইকে লড়ার জন্য আমরা সমস্ত প্রাক্তনী, আমরা সমস্ত সাধারণ মানুষ, গণ আন্দোলনের নেতৃত্ব, ছাত্র, যুবক, মহিলা, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি আসুন এই বিশাল লড়াই যদি লড়তে হয় সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলি।
করে এসেছি, তারা দেখিয়েছে। এখনকার মিডিয়া বাধ্য হয়েছিল ইনসাফ যাত্রাকে শেষের দিকে টিভির পর্দায় দেখাতে। টিভির পর্দায় ইনসাফ যাত্রা দেখানোর সময় নেই, তার কারণ ওই এখনকার মিডিয়ার ভূমির সামনে মানুষের যন্ত্রণার কথা আমরা তুলে ধরেছিলাম। এখনকার মিডিয়া যাদের কাল টিভিতে দুধ বেরোবে, তারা বলছে ওই ভাইপোর যাত্রা দেখে নাকি ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা করেছে। ওরা জানে না যেদিন ডিওয়াইএফআই তৈরি হয়েছিল এই ভাইপো জন্মগ্রহণ করেনি। কোন চোর এই ডিওয়াইএফআই রাস্তা তৈরি করে দিতে পারে না, কোন লুটেরা এই ডিওয়াইএফআই রাস্তা তৈরি করে দিতে পারে না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ জনগণ ডিওয়াইএফআই রাস্তা তৈরি করে দেবে, আর সেই রাস্তায় ডিওয়াইএফআই এগিয়ে যাবে। কঠিন সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে একটা চৌরাস্তার মোড়ে একটা জংশন পয়েন্টে আমরা দাঁড়িয়ে আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, সামনে এগোবো না পিছনে যাবো, না বাঁদিকে যাবো না ডান দিকে যাবো, আপনারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিন। আমরা বলছি জনগণের পয়সা নিয়ে জনগণের থেকে আমরা করবো। আমার বাপ টাকাদের ঘামের টাকা নিয়ে আমরা ব্রিগেড সমাবেশ করব। কোন লুটেরা, কোন গরু পাচার, কোন কয়লা পাচার, চাকরির ঘুষের টাকা দিয়ে আমরা ব্রিগেড সমাবেশ করব না। বাপ টাকাদের প্রতিদিনের ঘামের গঙ্গলা টাকা দিয়ে ব্রিগেড সমাবেশ হবে। তাই পশ্চিম বাংলায় আমরা 1 লক্ষ কৌটো নামিয়ে দিয়েছি। আমাদের কংগ্রেসরা বাড়ি বাড়ি সেই কৌটো পৌঁছে দিয়েছে। আর আমার বাপ টাকাদের ঘামের টাকা নিয়ে এই ব্রিগেড সমাবেশ হবে। আমরা বলেছি আসুন দেখে যান। ইনসাফ যাত্রায় ওদের যাত্রায় হাজার হাজার পুলিশ থাকে, আর আমাদের ইনসাফ যাত্রায় লাখো লাখো মানুষ পা মিলিয়েছেন। ওদের যাত্রায় লাখো লাখো টাকার তাবু থাকে, আমাদের যাত্রায় আমাদের পদযাত্রীদেরকে রাত্রে থাকার জন্য একটু চাদর মুড়িয়ে তারা থাকে। ওদের যাত্রায় হাজার হাজার বিরিয়ানির প্যাকেট থাকে, আর আমাদের যাত্রায় মানুষের টাকা দিয়ে ডাল ভাত খাওয়ার পয়সা দিয়ে ডাল ভাত খাওয়া হয়। ওদের যাত্রায় জুতো ছোড়া হয়, আমাদের যাত্রায় জনগণ ফুল ছেটায়। ওদের ভাইপোর বাড়িতে ইডি সিবিআই পাঠায় দিদিমণির ভাইপোর বাড়িতে, আর সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে কোন ইডি সিবিআই চিঠি পাঠায় না, জনগণের ভালোবাসার ফুল উপহার পাঠায়। তাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য এটাই যে পশ্চিম বাংলায় আমাদের বাংলার দিদিমণি যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য শেষ রিজাইন লেটারটা লিখে দিয়ে এসেছিল বিধানসভায় 2011 সালে, বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেতন ছিল 7,540 টাকা। আর আজকে দিদিমণির আমলে একজন এমএলএর মাসে ভাতা 2,10,000 টাকা। এই রাজ্যের মাটিতে আমার এমএলএদের বেতন বাড়ে, ভাতা বাড়ে, ভাতা বাড়ে না। আমার বিধবা মায়ের ভাতা বাড়ে না, বার্ধক্যের ভাতা বাড়ে না, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ে না, পার্শ্ব শিক্ষকদের ভাতা বাড়ে না, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ে না, কৃষকের, শ্রমিকের। তাই আমরা বলেছি সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, সম কাজে সম বেতন দিতে হবে। এই দাবিতে গোটা পশ্চিম বাংলায় সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আসুন 7ই জানুয়ারি ব্রিগেডের ময়দানে। আপনারা কিন্তু যে বাংলাটাকে দেখেন, চোখে যে বাংলাটা দেখেন, এই বাংলা আসল বাংলা নয়। এই 50 দিনের যাত্রা পথে 2100 কিলোমিটার পথ যখন অতিক্রম করলাম, 2910 কিলোমিটার পথ, এই পথ অতিক্রম করতে গিয়ে হাজার হাজার অভ্যস্ততা আমাদের হয়েছে। এই পশ্চিমবঙ্গ জীবনানন্দের পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবঙ্গ বঙ্কিমের পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবঙ্গ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবঙ্গ রাজা রামমোহন রায়ের পশ্চিমবঙ্গ নয়,
এই পশ্চিমবঙ্গ মাতঙ্গিনী হাজরা বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবাংলা চাকরির পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা চোর লুটেরাদের পশ্চিমবাংলায় পরিণত হয়েছে। কারণ পশ্চিমবাংলায় 3 নভেম্বর ইনসাফ যাত্রা আমরা শুরু করলাম। ইনসাফ যাত্রা যত কলকাতার দিকে এগোচ্ছিল তত সাধারণ মানুষের ভিড় বাড়ছিল। আর ইনসাফ যাত্রা এসে যখন চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, চা বাগানের শ্রমিকরা এসে বলছে, আমার বাচ্চাটাকে সকালবেলা একটা খাঁচার মধ্য দিয়ে ভরে এসেছি, আমি বেলা 1টার সময় একটু খাবারের বিরতি পাবো, তখন আমার ছেলেটাকে একটু বুকের দুধ পেয়ে আসবো। কি অপরাধ করেছিল যে শিশুটা জন্মগ্রহণ করার পরে তার মায়ের দুধটা খেতে পারবে না? সেই মা বলছে, আমি কোনোদিন কাজ করার পরে 190 টাকা 180 টাকা পাবো, আমি রেশনের কাজ পাচ্ছি না, চাল পাচ্ছি না, আমার ঘর নেই, আমার একটা কুটুরির ঘরের মধ্যে রাখতে হচ্ছে। চা বাগানের শ্রমিক সে তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারছে না। এই ভারতবর্ষের বুকে আবার ওই চা খেয়ে 1 কাপ চা মুখে সম্মানের বউ নীতা আম্বানি খাচ্ছে, সকালবেলায় 1 কাপ চায়ের দাম 3 লক্ষ টাকা। একই ভারতবর্ষের বুকে চা বাগানের শ্রমিক তার বুকের দুধটুকু তার ছেলেটাকে খাওয়াতে পারছে না। আর যে চা বাগানের শ্রমিক চাটুকু তৈরি করছে একই দোষে 3 লাখ টাকা দিয়ে 1 কাপ চা খাচ্ছে। এটাই আমার ভারতবর্ষ। যত এগিয়ে আসছে পদযাত্রা, রাত্রি 9টার সময় একজন 18 বছরের যুবতী এসে আমাদের হাতে ধরিয়ে চড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ইনসাফ চাই। তার মুখ দেখতে পাচ্ছি না, তার কারণ তার গোটা মুখে উড়নাটা চড়িয়ে এসে আমাদেরকে বলছে, এই যে চা বাগানের উপর দিয়ে আপনারা যাচ্ছেন, এই চা বাগানের বস্তিতে আমি বাস করি, আমার 18 বছর বয়স। তৃণমূলের বিজেপির নেতারা পরিকল্পনা করে 2 বার আমাকে 1 সপ্তাহে গ্যাং রেপ করার পরেও খুনিরা শাস্তি পাইনি, বিচার পাইনি। আমি ইনসাফ চাইছি। যারা আমাদের ওই মহিলাকে ধর্ষণ করলেন, যে এখনো পর্যন্ত ইনসাফ পেলেন না, রাস্তা দিয়ে যখন এগিয়ে আসছি, যখন আমরা ঘুরছি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তিস্তা তোরসা নদীর বালির বেড়ে যে শ্রমিকরা কাজ করে, তারা দেখতে দেখতে এসে বলছে, আমরা ইনসাফ চাইছি। কেন জানেন? কারণ বালির বেড়ে চড়া পথে রাত্রে অন্ধকারে ভাইপো তার বালি বিক্রি করে দিচ্ছেন, জিসিবিকে বালি তুলে। আমি কিন্তু কাজ পাচ্ছি না। ইনসাফ যাত্রা যখন এগিয়ে আসছে মালদার দিকে, মুর্শিদাবাদের দিকে, ধুলিয়ান, ফারাক্কা, মালদার কালিয়াচক এলাকায় গঙ্গা পদ্মার ভাঙনে মন্দির, মসজিদ, বাড়ি, স্কুল, কলেজ প্রতিদিন যখন তলিয়ে যাচ্ছে, তারা দুর্দশার কথা এসে বলেছে ইনসাফ যাত্রায় ইনসাফ পাইনি। ইনসাফ যাত্রা যত এগিয়ে এসেছে, বীর শহীদদের যন্ত্রণার কথা আমাদের ইনসাফ যাত্রায় বলেছে। যখন চলঙ্গীর নদীর ধার দিয়ে যাচ্ছি, চলঙ্গীর নদীর ধারে একজন আমাদের বিধবা মহিলা গায়ে একটা চাদর জড়িয়ে এসে, ছিলাপোলা চাদর জড়িয়ে এসে বলছে, একবার আসুন আমার বাড়িতে। বাড়িতে যাচ্ছি, দেখছি ওটা বাড়ি নয়, ওর থেকে করুন গোয়াল ঘর, অনেক ভালো। নদীর ধারে টিন দিয়ে ঘেরা একটা ঘর, আর সেই ঘরে 100টার বেশি ছিদ্র, যে ছিদ্র দিয়ে রোদ ঢুকছে, বৃষ্টি ঢুকছে, শিশির করছে। আর সেই বিধবাকে বলছে, আপনি ইন্দিরা আবাস যোজনার ঘর পাননি? বলছে, ঘরের টাকা পেয়েছিলাম, তৃণমূলের নেতারা লুট করে নিয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করছি যে আপনি আবাস যোজনা যেমন ঘর পেলেন না, ভাতা পান? বলছে, ভাতার কোনো টাকা আমি পাইনি। ইনসাফ চেয়েছি ইনসাফ যাত্রায়। ওই পদযাত্রা এগিয়ে এসছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের দিকে যখন ঢুকছি, তখন দেখছি নেতাই ঘর নেতা যে এলাকা দিয়ে আমাদের নেতা কর্মীদের একদিন জেলে ভরে রেখেছিল, তারা আজকে জেলের বাইরে আছে। এই বীরভূম জেলায় আমাদের এক ছেলেকে কাম ধরে উঠা বসা করিয়েছিল, সে এমএলএ ইনসাফ যাত্রায় পা মেলালেন। আর বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের নেতাই থেকে শুরু করে যাদেরকে জেলে ভরে রেখেছিল, তারা আজকে জেলের বাইরে আছে। আর তৃণমূলের নেতারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলের ভেতরে রাত্রি কাটাচ্ছে। ওদের সঙ্গে আমাদের পার্থক্য এটাই। ইনসাফ চাইতে এসেছিলেন ঝাড়গ্রাম জেলার একজন মা এসে বলছেন, আমার যে শরীরটা দেখছো, এই শরীরটাকে, আমার মেয়েকে আর আমার শরীরটাকে একই ঘরের মধ্যে তৃণমূলের নেতারা মাওবাদী সেজে শিরে খুলে খেয়েছিল, একই ঘরের মধ্যে ধর্ষণ করেছিল, কিন্তু এখনো বিচার পাইনি। তাই তোমাদের ইনসাফ যাত্রায় পা মেলানোর জন্য এসেছি। তোমরা লড়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি। হাতে একটা রঙের ধোকা দিল, ধোকা দেওয়ার পরে হাতটা যখন
দেখছি হাতটা প্রদীপ তার স্ত্রীর, যেদিন ওই হাতটা একদিন তার স্বামীর রক্তে ধোয়া সেই নিথর দেহটাকে ধুয়েছিল, আর তার মেয়ের সামনে যে খুনিরা হাত ধুয়ে গিয়েছিল সেই নৌকা, সেই নদী দিয়ে, সেই ড্রেন দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ঠিকই, কিন্তু প্রবাহমান রাজনৈতিক স্রোতে ভেসে যায়নি প্রদীপ তার পরিবার। সেই শহীদ পরিবার আমাদের ইনসাফ যাত্রায় অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আরো যত ইনসাফ যাত্রা এগিয়েছে, ঝাড়গ্রাম জেলার একজন সধবা মা এসে বলছেন, আমি আজকে সধবা কেন জানো, 9 জনকে একই দিনে তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীরা তৃণমূল সেজে। আমি আমার স্বামীর দেহটা এখনো পাইনি, কিন্তু আমি এই জন্যে আমি সধবার বেশে শাখা সিঁদুর পরে আছি। আর একজন বিধবা মা এসে বললেন, আমি কেন বিধবার বেশে আছি জানো, তার কারণ আমি যে কঙ্কালটা পেয়েছিলাম, সেই কঙ্কালে আমার স্বামীর শরীরে একটা লোহার টুকরো লাগানো ছিল, যেটা অপারেশন হয়েছিল পায়ের। সেই অপারেশনের সময় যে লোহার টুকরোটা দেখেছিল কঙ্কালে, সেই লোহার টুকরোটা দেখে আমি চিহ্নিত করেছি এটা আমার স্বামীর দেহ। তাই আমার আজকে শাখা সিঁদুর নাই, আমি বিধবার বেশি আছি। ওই 9 জন এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি। আমরা বলেছি বাড়ি ফেরানোর দাবি নিয়ে ইনসাফ যাত্রায় আপনারা এসেছেন, ইনসাফ পাইয়ে দেওয়ার দায়িত্ব রাস্তায় থেকে ইনসাফ যাত্রায় মানুষের ইনসাফ নিয়ে এগিয়ে যাবেন। অনেক সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ, পার্শ্ব শিক্ষক সবাই ভয়েও এসেছে, কেউ গোপনে এসে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যে ভিক্ষু, যারা ভিক্ষা করে খায়, প্রতিবন্ধী, তারাও আমাদের সঙ্গে এসেছেন, আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। তাই আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছি, এখন পশ্চিমবাংলার ইতিহাসে যৌবনের টাকা জনগণের ব্রিগেডকে যদি সাফল্যমণ্ডিত করতে হয়, আসুন সকলের সাহায্য নিয়ে বাংলায় নতুন ইতিহাস রচনা হোক। আর 7ই জানুয়ারি আমাদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এক লড়াইয়ের বার্তা ঠিক করা হোক। যে লড়াইয়ের বার্তা আমাদেরকে সাহস যোগাবে, এই সাহসের বার্তা নিয়ে দেখা হোক 7 জানুয়ারি ব্রিগেডের ময়দানে। সবার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে 7 জানুয়ারি ব্রিগেডের ময়দানে। সকলে ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।